বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আবু আহমেদ, এবং আমার ডানে রয়েছেন পারভিটা প্রেসিডেন্ট। এর আগে তিনি এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন, জাপান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বারের সদস্য ছিলেন, এবং সেই সঙ্গে জাপানের সম্রাট কর্তৃক সম্মানিত ব্যক্তিত্ব আব্দুল হক। স্বাগত আপনাদের জনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আবু আহমেদ, আপনি জানেন যে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের বৈশ্বিক ঝুঁকি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, এবং সেখানে তারা বাংলাদেশকে বলছে যে নির্বাচনের পরে বাংলাদেশের প্রধান ঝুঁকি হয়ে দাঁড়াবে অর্থনৈতিক ঝুঁকি এবং নিরাপত্তা ঝুঁকি। এই দুটোকে তারা বড় ঝুঁকি হিসেবে দেখছে। নির্বাচনের পথে বাংলাদেশ, আপনি নির্বাচন পূর্বে কি ঝুঁকি দেখেন, নির্বাচনের পরের ঝুঁকিটা না হয় আমরা একটু পরেই আলোচনা করি। গুড ওয়ান, ইটস গুড কোশ্চেন আই উড সে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলেছে, আই এগ্রি উইথ দেম। বাংলাদেশের যেটা আমি গত 1.5 ইয়ার যেটা দেখলাম, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইকোনমি অবশ্যই ভালো করতেছে, কিন্তু সেটা সমস্যা হচ্ছে সেটা অতটা ভিজিবল হচ্ছে না আপাতত। যেমন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে, যেটা তলানিতে যাওয়ার উপক্রম হয়েছিল 24-এর 5th of August। সেটা আবার অনেকে বলে যেহেতু বিনিয়োগ নেই সেই কারণে তো রিজার্ভ। সেকেন্ড, I will come to this to reply this. Second, এক্সচেঞ্জ রেট মোর অর লেস স্টেবল আছে। তার হচ্ছে এক্সপোর্ট বাড়তেছিল, একটু কমছে এখন, মানে ডিক্লাইনিং, যেটা সমস্যা যেটা নিয়ে, এবং যেটা নিয়ে আমি বারবার বলেছি, এখনও বলতেছি, আমাদের ওই ইনভেস্টমেন্ট হচ্ছে না, যার কারণে ওই অ্যাজ ইউ টোল্ড, অ্যাজ ইউ গিভ দ্য ওপিনিয়ন, ওই যে ইম্পোর্ট কম হওয়ার কারণে ক্যাপিটাল মেশিনারিজ, এখানে যদি বিনিয়োগ হতো, ইকোনমি যদি এক্সপানশন ফেজে থাকতো বা যেত, তাহলে বেশি ইম্পোর্ট হতো, তখন হয়তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হয়তো অতটা নাও হতে পারতো। বাট আমি মনে করি যেটা আগে হতো, মানে সিফনিং হয়েছে, মানে অর্থ পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকাতে, এবং ফরেন এক্সচেঞ্জে হয়েছে, তো সেগুলো একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়লো। এক্ষেত্রে শুধু যে বিনিয়োগ কমার কারণে বাড়ছে তা না, ওইটাও একটা মেন রিজন। আরেকটা হচ্ছে যে বিদেশিদের কিন্তু ততটা বিনিয়োগ হচ্ছে না, সুতরাং ওই সোর্স থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে এটা বলা যাবে না, বরং আমাদের রিমিটেন্স এবং আমাদের এক্সপোর্ট ওটার সাথে হয়তো ডাউন ট্রেন্ড ছিল ওই যে ইম্পোর্টে। এটা আমি আশাবাদী লোক। এটা ইলেকশন যদি মানে খুব ভালো একটা ইলেকশনে আমরা যদি অর্জন করতে পারি, যারাই ক্ষমতা আসুক তাদেরকে এটা ফেস করতে হবে ইকোনমিক চ্যালেঞ্জ। কারণ হচ্ছে বিনিয়োগ সাথে এমপ্লয়মেন্ট বাড়বে না, যেটা গত 2 বছর যাবৎ কিছুটা সংকুচিত হয়েছে, এবং সেটার রেজাল্ট হচ্ছে যে এক্সপোর্টের যে আমাদের ডিক্লাইনের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে ব্যবসায়ীরা যদি এটা আরও একটা কারণ আছে যেটা আমি খুব বলতে চাচ্ছি, আমার বলা উচিত, সেটা হচ্ছে দুটা জিনিস। এক তো হচ্ছে পলিটিক্যাল একটা আছে, আনসার্টেনিটিতে পড়েছে, ইলেকশন কখন হয়, কীভাবে হয়, এগুলো নিয়ে। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের সুদের হার অনেক বেশি। হ্যাঁ, এই যে সুদের হার, মানে রেপো রেট, পলিসি রেট যেটাকে বলে, আমার কাছে আমি যতটা আছে 15 বছরের মধ্যে এটা হাইস্ট, এবং সুদের হার বেশি। সুদের হার একসময় আরও বেশি ছিল অন্য রিজিমের সময়, কিন্তু সেটার থেকে আমরা সুদের হার কমছিল, ইনভেস্টমেন্ট বাড়তেছিল, রেপো রেট কম ছিল, সহনীয় মাত্রা। এখন IMF-এর ফ্রেমওয়ার্ক হোক, যাই হোক, আমরা কতদিন $4 বিলিয়ন প্লাস মনে হয় আমরা ঋণ নিয়েছি, সেটার একটা কন্ডিশনালিটি এটা আছে। বাট আই ডোন্ট সি দ্যাট ওয়ে যে ইনফ্লেশন মানে নিয়ন্ত্রণ করার জন্য শুধু সুদের হার বাড়িয়ে এটা হয় না, কোনো দেশে হয় না, মানে আমাদের মতো ইকোনমিগুলো। এটা নাইজেরিয়াতে হয় না, পাকিস্তানে হয় না, শ্রীলঙ্কাতে হয় না, আমাদের দেশে হবে না। ওটার থেকে সরে আসতে হবে ন্যাশনাল গভর্নমেন্টকে, যে আমি সুদের হার কমিয়ে রাখতে হবে, রেপো রেট কমাতে হবে, এক্সপানশনারি ফেজে যেতে হবে মনিটারি পলিসির দিক দিয়ে। এবং যদি সাপ্লাইটা বাড়ে, সাপ্লাই বাড়লে হবে কি, ট্যাক্স কালেকশনও বাড়বে, এমপ্লয়মেন্টও বাড়বে, ব্যবসায়ীরা উজ্জীবিত হবে, এক্সপোর্টও বাড়বে। ওই সাপ্লাই বৃদ্ধি করে আমাদেরকে ইনফ্লেশনটাকে কন্টেন করতে হবে।
ওই পথে আমাদেরকে যেতে হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংক বর্তমানে যে পলিসিটা নিয়েছে ওটা অতটা জুৎসই কোনো কিছু না। ইট ইজ টোটালি IMF-এর ওই যে ওদের লিটারেচার এগুলো আছে। তারা যেখানে যায় এইটাই বলবে, সুদের হার বাড়াও, ডিমান্ডকে কমাই দাও, ডিমান্ড কমলে তো অটোমেটিক্যালি ওই যে কমে আর কি, মূল্য কমবে, তো মূল্যস্ফীতি। এটা আমাদের জন্য ঠিক না, কারণ এতে হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, সরবরাহ ঘাটতি দেখা দিচ্ছে। তো এটা তো হচ্ছে নিজের পায়ে কুড়াল মারার মতো, এটা ঠিক হচ্ছে না। তো ওটার থেকে আশা করি নেক্সট গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট সরিয়ে আসবে, এটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জের কথা বলতে চাইছি, এই দেশে আমরা কেন ইকোনমিক গ্রোথ কাঙ্ক্ষিত মাত্রা অর্জন করতে সক্ষম হচ্ছি না? এখন আমরা ধরে নিলাম গত ১.৫ বছর আমাদের জন্য একটা সময় গেল, কিন্তু নর্মাল টাইমও কর্পোরেট ইনকাম ট্যাক্স অনেক বেশি, ভ্যালুয়েটেড ট্যাক্স আছে। কর্পোরেট ইনকাম ট্যাক্স ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দিস রিজনস। এই রিজিয়নে লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, এই ভিয়েতনাম, এদের তুলনায় আমাদের কর্পোরেট ইনকাম ট্যাক্স অনেক বেশি। বিদেশিরা আরেকটা জিনিস বিদেশিরা খুব অপছন্দ করে, এবং আমি এগ্রি উইথ দেম, সেটা হচ্ছে আপনার এখানে ডিসপিউট সেটেলমেন্টে এত দেরি হবে কেন? এই 4-5-6, এই যে সেদিন গ্রামীণ ফোনের সিও ইয়াসের আজমান সে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে এই কথাটা বলেছে যে আমরা যখন থেকে ব্যবসা করতেছি তখন থেকে কিছু ইস্যু নিয়ে, ট্যাক্স রিলেটেড ইস্যু নিয়ে আমাদের সঙ্গে ওই আছে, ডিসপিউট আছে, সেটা কোর্ট প্রাঙ্গণ, আউট অফ দ্য কোর্ট আরবিট্রেশন কোনোভাবে সলভ হচ্ছে না। এবং ওটার উপর যেহেতু বাংলাদেশ সরকার বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ টাকা পাবে, ট্যাক্স পাবে বলতেছে, সেটা কম্পাউন্ডিং হচ্ছে ওই যে সুদ হিসাবে। তো এটা তো কোনো বিদেশি কেন এটা পছন্দ করবে না, এটা নাইদার আমাদের মানে ডোমেস্টিক ইনভেস্টাররা পছন্দ করবে না। সুখের কথা, আমি সরকারকে ধন্যবাদ দিব, রিসেন্টলি ওই কমার্শিয়াল কোর্ট একটা নতুন অধ্যাদেশ জারি হয়েছে, ওটাতে টাইম ফ্রেমও দেওয়া আছে, ওটাতে কীভাবে সেটেলমেন্ট হবে সময়টা বেঁধে দেওয়া হয়েছে। আশা করি ওটা ফাংশনাল হবে। ফাংশনাল হলে যদি বিদেশিরা দেখে তাহলে তারা আসবে। এক ট্যাক্স রেট, তারপরে হচ্ছে যে ডিসপিউট সেটেলমেন্ট, এইটা বিদেশিদের জন্য এই দুটো ইস্যু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমার ডোমেস্টিক ইনভেস্টারদের জন্য সুদের হারটা খুব ইম্পর্টেন্ট। এই যে সুদের হার বৃদ্ধি থাকার কারণে এই শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বন্ড রেট হচ্ছে 12.5 ইল্ড রেট, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য আমার স্মরণ মতো। তো ওইখানে তো অর্থ সুবিধা মতো এই যে 5টা ব্যাংক হলো না, সেখানে সরকার দিয়েছে প্রায় 30,000 কোটি টাকা, ওগুলো হয়তো ডিপোজিটার্স ইন্টারেস্টকে রক্ষা করার জন্য দিয়েছে। এটা ভালো প্রোগ্রাম, ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখান থেকে যে অর্থ অন্য ছোটো ব্যাংক থেকে ওগুলো যাচ্ছে ওই বড় ব্যাংকের কাছে, তারা বসে ওই যে যেহেতু ডিমান্ড ফর ক্রেডিট নাই, মানে কমে গেছে প্রাইভেট সেক্টরে, তারা ওই যে ট্রেজারি বন্ড কিনতেছে। এটা তো ভালো কিছু না, এটা হচ্ছে এক হাতের থেকে টাকা আরেক হাতে আর সহজে বসে ব্যবসা করতেছে, ওইটা ল্যান্ডিং হচ্ছে না। এইটার ক্ষতিটা হচ্ছে শেয়ার বাজারে। এই যে শেয়ার বাজার দীর্ঘদিন যাবত এই ইদানিং হয়তো একটু মুভ করতেছে, কারণ ওইটা অনেক মানে ইন টোটালিটি ক্যাপিটাল মার্কেট তো বাংলাদেশে অধিকাংশ সময় মুভ করে না, মাঝে মাঝে মুভ করে কিন্তু আবার থমকে যায়। আবার থমকে যায়, ওটা কারণ আছে ইকোনমির সঙ্গে এটা সংযুক্ত। যদি আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওইভাবে দেখে না, সুদের হারের সঙ্গে এটা জড়িত। আমার ইকোনমি যদি 5.5% গ্রো করে, তো ওই এই কোম্পানিগুলো তো ইকোনমি থেকে তাদের আর্নিং ড্র করতেছে। এখন সেটা যদি 3 বা 4% হিসাবে, ইট মেক্স এ লট অফ ডিফারেন্স। ওই জন্য ইকোনমি দেখতে হবে, সুদের হার দেখতে হবে, আমাদের এক্সপোর্টের গ্রোথ দেখতে হবে, রিজার্ভের পজিশন দেখতে হবে, এক্সচেঞ্জ রেটের ভোলাটিলিটি বা স্থায়ী স্টেবিলিটি ওটা দেখতে হবে। সব কিছু মিলিয়ে কনফিডেন্সের ব্যাপার। আমি আশা করি যে সরকার সামনে আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, তারা ব্যবসায়ীদের মতামতকে কনফিডেন্সে নেবে এবং এই ইস্যুগুলো অ্যাড্রেস অবশ্যই করতে হবে। আমি একটা কথা বলি, অনেকগুলো মিটিং হয়েছে, একটাতে আমিও ছিলাম, এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে, আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয় এটাকে সভাপতিত্ব করেছে। মেসেজ ওয়াজ গিভেন যে ভালো কোম্পানিগুলো তোমরা আসো, অনলি 5% অফলোড করে আইপিওতে, কিন্তু তারা হেজিটেন্ট। এবং আমি এখন ধরেই নিচ্ছি তারা এই সময় আর আসবেও না। কিন্তু নেক্সট গভর্নমেন্টকে এটা অ্যাড্রেস করতে হবে। কোম্পানিগুলো আইডেন্টিফাই করা হয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, লোকাল কোম্পানিগুলো, সরকারের মালিকানাধীন এগুলো কোম্পানিগুলো। এখন আইডেন্টিফাই করলে তো হবে না, যাদের হাতে মানে যারা এটাকে লিস্টিংয়ের দিকে নিয়ে যাবে তারা তো মুভ করতে হবে।
ওইখানে দেখলাম প্রচণ্ড রিলাক্টেন্স, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমি একটা কথা বলতে চাইছি এখানে, হয়তো আরও বলবো, এটা ইকোনমিতে যদি রেজাল্ট না দেখাতে পারে, ওই ইলেকটেড গভর্নমেন্টও আনপপুলার হতে 6 মাসে বেশি লাগবে না। ইকোনমিতে রেজাল্ট দেখাতে হবে, কারণ ওটা বলতে হবে আমার এই সময় ইনভেস্টমেন্ট বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে, ফরেন রিজার্ভ বাড়তেছে, আমার এক্সপোর্ট বাড়তেছে, ব্যবসার দিকে আমি কনফিডেন্সে নিয়েছি, শেয়ার বাজার ভালো হচ্ছে, শেয়ার বাজার নতুন কোম্পানি লিস্টিং আসতেছে, এবং যেগুলো কোম্পানি আইডেন্টিফাই করা হচ্ছে ইনক্লুড দ্য মাল্টিন্যাশনাল, ইউনিলিভার, নেসলে, আলিকো, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এগুলো আসতেছে, লিস্টিংয়ে আসতেছে, তখন মানুষ বলবে যে না, থিংস আর মুভিং ইন দ্য পজিটিভ ওয়ে। তা না হলে হবে কি, আমার কাছে মনে হয় না এই দারিদ্রতা যদি কিছুটা বেড়েছে, এটা যদি ওইখানে থাকে, খোদা না করে যদি মানে খোদা না করে না বাড়ক, কিন্তু ওটাও একটা ডিসক্রেডিট হবে ওই সরকারের জন্য। সরকার শুধু কথা বলি জনগণকে পেসিফাই করতে পারবে না, রেজাল্ট দেখাতে। বিফোর অ্যান্ড আফটার ইলেকশন কি ধরনের ঝুঁকি আপনি দেখেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দুটো বড় ঝুঁকি বাংলাদেশের জন্য দেখছে, একটা নিরাপত্তা ঝুঁকি আর একটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতাদের সালাম ও আদাব জানাচ্ছি। অ্যাকচুয়ালি নির্বাচনের পরে সবাই তাকিয়ে আছে ওদিকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে প্রশ্নটা করেছে, সেটা দুদিন আগে আমি একটা সবজি বিক্রেতা, তাকে জিজ্ঞেস করলাম কেমন অবস্থা ভাই, বলে স্যার কোনো সরকার নাই, সরকার আসলে ঠিক হবে। মানে সরকার নাই মনে করছে ওরা, এবং সরকার আসলে পর সব ঠিক হয়ে যাবে এরকম একটা প্রত্যাশা ব্যক্ত করছে। অতএব নতুন সরকারের প্রতি আমি মনে করি প্রত্যাশা তো আকাশ সমান বলতে পারেন, কিন্তু চ্যালেঞ্জ যেগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু খুব সহজ ব্যাপার না। কারণ যে ভয়াবহ রকমের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন হয়েছে, ইনস্টিটিউশনগুলোকে ডিমিনিশ করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানগুলো, সেটা বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, সামরিক বাহিনী, ব্যবসা প্রতিষ্ঠান। আমার ফেডারেশন চেম্বারে 1.5 বছর ধরে কোনো কমিটি নাই। এমনকি ব্যবসা বাণিজ্য, ব্যাংকগুলোকে, বিশেষ করে ব্যাংক সেক্টর বাংলাদেশে একটা পর্যায়ে ছিল, সে তো টোটালি এমনভাবে ধ্বংস করেছে যেটা ইতিহাসে নজিরবিহীন। শুধু যে অর্থ পাচার হয়েছে তারা, তার মোরাল আর ব্যাংকিং সেক্টর। আজকে একজন সিনিয়র ব্যাংকিং অফিসিয়াল বলতেছিল যে ভাই একসময় আমাদের সার্ভিসে খুব মর্যাদা ছিল, কিন্তু এখন সেটাও নয়, কেউ রেসপেক্ট করে না। অতএব এই যে ব্যাপারগুলো ঘটেছে, এগুলো তো আপনি রাতারাতি ঠিক হতে পারে না। আপনি মানুষের আয় বাড়াতে হবে সবচেয়ে নাম্বার 1, যেটা যে কোনো মানুষ মনে করে আয়টা অনেক কমে গিয়েছে, আয় বাড়াতে হবে। এখন যে পুঁজি বাজারে নাই, সে পুঁজিটা হলো পাচার হয়ে গেছে, এবং অনেক টাকা আছে যাদের কাছে, যারা ইজি ইনকাম করেছে, যারা এখন ভয় পালিয়ে আছে, তারা এই টাকাগুলো সব বালিশের নিচে, সিন্ধুকে কিংবা লুকিয়ে রেখেছে, তারা কিন্তু বাজারে টাকাটা ছাড়ছে না। ফলে এফ্লুয়েন্ট সমাজ কিংবা সচ্ছল যারা, কিংবা যারা কিনতে পারতো, গাড়ি কিনতে পারতো, তারা নাই। অর্থাৎ আমাদের ব্যবসা করতে হবে। সেই জন্য সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে অবস্থাটাকে স্বাভাবিক করা। এবং যদি আমেরিকাতে আপনি টাকা দিয়ে সিটিজেনশিপ পেতে পারেন, মিস্টার ট্রাম্প বলতেছে তুমি $6 মিলিয়ন না $10 মিলিয়ন নিয়ে আসো, আমি তোমাকে নাগরিকত্ব দেবো, সবচেয়ে সুন্দরী রমণীটা তুমি নিতে পারো, আর কি চাও সব দিয়ে দেবো। তো তা যদি ওখানে হয়, তাহলে বাংলাদেশে আপনি পুঁজি আনার জন্য আপনি ইনসেন্টিভ দেন, যারা নিয়ে আসবে তাকে আপনি ইনসেন্টিভ দেন। সে যদি অপরাধী হয় তাকে পানিশমেন্ট দেন, অপরাধী না হলে বলে যে তুমি নিয়ে আসো বাবা, তোমাকে আমি কোনো কিছুই করবো না, তুমি ইনভেস্ট করো। এক পাশে শর্তে ইনভেস্ট করতে হবে, ব্যাংকেও ফেলে রাখবে না, তুমি ইনভেস্ট করবা, তার জন্য সুবিধা দিতে হবে। এখন সরকারকে, নতুন একটা সরকারের প্রতি এত বেশি প্রত্যাশা, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি সত্যি ওয়ারিড। এবং তার মধ্যে যে অনেক বড় চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে হচ্ছে যে ভয়াবহ রকমের দুর্নীতির যে কালচারটা, সেটা কিন্তু বন্ধ করা যায়নি। কারণ যে সরকার ছিল তারা এসব ব্যাপারে বড় কিছু করেন নাই। এমনকি একটা মানুষকেও দুর্নীতির কারণে ধরে পানিশমেন্ট দেওয়া, তার সম্পত্তি ক্রোক করা, এ কথার কোনো নজির এখানে নাই। যে একটা বিপ্লবী সরকার হলে হাজার হাজার লোককে হয়তো মৃত্যুদণ্ড মতো অপরাধ তারা করেছে। অতএব সরকার তো বিপ্লবী সরকার না, সরকার একটা এনজিও সরকার। এবং মানুষ মনে করছে সরকারই নাই দেশে, এরকম একটা মানুষের মনে, যার জন্য তারা খুব শঙ্কিত এবং তারা কোনো কিছুতে এগিয়ে আসছে না। কিন্তু এই সরকার তো অনেকগুলো ভালো কাজ করেছে। ব্যাংকিং সেক্টরে যে অবস্থা ছিল, আপনি টোটাল ডলারের দাম যেভাবে বাড়ছিল, সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। ব্যাংকে রিজার্ভ অনেক বেড়েছে,
এই অবস্থা থাকলে হয়তো আমি মনে করি আরও 1 বছর পরে রিজার্ভ হয়তো $50 বিলিয়ন হয়ে যেতে পারে। কিন্তু এটাই কি শেষ কথা? এটা শেষ কথা না। এখন সার্বিকভাবে আইনের শাসন, 40% পুলিশ পলাতক যারা কোনো না কোনোভাবে অপরাধের হাতে জড়িত ছিল। ঠিক একইভাবে প্রশাসনগুলোতে যে অপরাধীরা আছে, যারা অনেক অর্থ সম্পদ সে তৈরি করেছে কিংবা অন্যভাবে রোজগার করেছে, তাদের কিছু করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। ফলে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় নাম্বার 1 চ্যালেঞ্জ হবে দুর্নীতিকে দমন করা, নিয়ন্ত্রণ করা, এবং তারপরে হচ্ছে প্রশাসনের সংস্কার করা। যে মাত্রা যা আমরা প্রত্যাশা করি, এমনকি আমাদের বিনিয়োগকারী, আমাদের দেশে যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আছে, তারাও এই দুর্নীতির কারণে অনেক নিগৃহীত এবং কিছু করতে পারে। নতুন যে তরুণ ছেলেরা যারা একটু ক্যাপেবল, তারা দেশে থাকতেই চায় না। কেন চলে যেতে চায়? কারণ আমি তাকে কোনো এনভায়রনমেন্ট দিতে পারছি না। সে যেখানে যায় সেখানে গিয়ে দুর্নীতির খপ্পরে পড়তেছে, অ্যাডজাস্ট কিংবা কম্প্রোমাইজ না করলে সে কোনো ব্যবসা করতে পারছে না। অতএব তারা যারা অন্যায়ভাবে অর্থ রোজগার করছে, যদি এদেশকে বাসযোগ্য করতে হয়, শহীদদের মর্যাদা দিতে হয় এবং মাথা উঁচু করে দাঁড়াতে হয়, মানুষকে নিচেতলার মানুষকে টেনে তুলতে হয় এবং সরকারকে পালাতে না হয় আগামী 6 মাস 1 বছর পরে, তাহলে কিন্তু তাকে আইনের শাসন দিতে হবে এবং দৃশ্যমান তাকে কঠোর নিয়মতান্ত্রিকতা আনতে হবে। তারপরে তাকে পুঁজিবাদীদের যে আচরণ আমরা দেখেছি, রাজনীতি করে পুঁজিপতি হওয়া, পলিটিক্যাল ইকোনমিক্স স্যারেরা বলে, এইটাকে বন্ধ করতে হবে অবশ্যই। এবং এটা যদি বন্ধ না করা যায়, তাহলে সবাই দলে দলে গিয়ে রাজনীতিতে ঢুকতেছে, উদ্যোক্তা কিন্তু নাই। উদ্যোক্তাকে আপনি নিরাভরণ করতে হবে যে তুমি উদ্যোক্তাই হও, তোমাকে সব সুবিধা আমি উদ্যোক্তাকে দেব। ব্যবসা না করে ব্যাংকের মালিক হবে, তাহলে আমি তো 50 বছর ধরে ব্যবসা করি, আমি তো হতে পারি নাই। আমি তো অনেক সব সরকারের সময় খুব ভালো ভালো জায়গায় ছিলাম। অতএব এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা গুরুত্বপূর্ণ আজকে স্যারের সামনে বলি, পুঁজির ব্যাপারে স্যার পুঁজিপতিরা যে আচরণ করেছে, অলিগার্ক বলেন, দানব বলেন, লুটেরা বলেন, এটা পৃথিবীতে নজিরবিহীন। আমাদের লক্ষ লক্ষ যে দেশে তরুণরা আছে যারা ব্যবসা বাণিজ্য করতে আসবে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছে, তারা কি শিখবে? দলে দলে গিয়ে রাজনীতিতে ঢুকে 1000 কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখবে, নাকি উৎপাদন করবে, ব্যবসা করবে, সৃজনশীল কোনো ইনোভেশনে যাবে? তাহলে তাকে নিরাপত্তা কে দেবে? অতএব রাষ্ট্রকে বলতে হবে, পুঁজির ব্যাপারে নতুন দর্শন দিতে হবে যে জাতীয় পুঁজির বিকাশ কীভাবে হবে। তাহলে সবাই দলে দলে গিয়ে আমরা রাজনীতিতে ঢুকি, রাজনৈতিক দলের টিকিট কেটে মাস্তানি চাঁদাবাজি করি এবং সুবিধা দিয়ে নেই, রাষ্ট্রীয় আনুকূল্য নেই, স্টেট কনসেশন বলে নেই, ব্যাংকের মালিক হয়, এটা একটা আছে। আর যে বলে এটা বন্ধ করা হবে এবং পুঁজি মানি এরকম হবে, রাষ্ট্র পুঁজি ওকেই সমর্থন করবে যারা উৎপাদন করে, যারা ব্যবসা করে, এবং সেখানে সরকারি চাকরি হবে মর্যাদার। সেখানে বসে কী করে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, শত কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তাকে তো মৃত্যুদণ্ড দেন নেই, একটাও দণ্ডিত হয়নি। তাহলে তো আপনি আকৃষ্ট করছেন। ওইটাই সবচেয়ে লোভনীয় জায়গা। ওখানে গেলে পর সুন্দরী রমণী থেকে আরম্ভ করে ওর সবচেয়ে বড় বাড়িঘর, বিদেশে টাকা পয়সা, একাধিক স্ত্রী কি মান অফিসিয়াল স্ত্রী, সব কিছু হতে পারছেন আপনি। কোথায় কাউ তো পানিশমেন্ট হয়নি, একটিও হয়নি। তাহলে আপনি কি বলবেন? আমি নতুন সরকারের কাছে মনে করব এটা ফান ফেয়ার না, রোমান্টিক ব্যাপার না। এটা কিন্তু হাজারো শহীদদের বদলে আপনি আসতে পারছেন। আপনি বেগম জিয়ার মতো এত বড় নেত্রীকে বাইর করতে পারেন নাই? হাজারো তরুণরা প্রাণ দিয়ে বের করেছে। ইউ মাস্ট বিহেভ, ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ ফর এনকাউন্টারিং সাচ থিং। অর্থাৎ আমি মনে করি সারা দেশের যে ব্যবসায়ী, সাধারণ মানুষ, লক্ষ কোটি মানুষরা তাকিয়ে আছে এটা পরিবর্তনের জন্য, সেই পরিবর্তন আপনাকে দিতে হবে এবং সেই পরিবর্তনের ভাষা আপনাকে বুঝতে হবে। যে ভাষার জন্য তরুণরা প্রাণ দিয়ে গেল, সেই ভাষা আপনাকে দিতে হবে। সেই ভাষার জন্য আপনি কবিতা লিখবেন, আপনার কবিতা আমি শুনে পছন্দ করব। অতএব সেই শাসন আপনাকে দিতে হবে। তারপরে হলো কতগুলা গুরুত্বপূর্ণ সেক্টরের, যেটা রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে তারা বলার চেষ্টা করেছে। পরিবহন সেক্টর ফর এক্সাম্পল, এক নারকীয় অবস্থা, এটার ব্যাপক সংস্কার দরকার। এখানে যে সরকারের মিনিস্ট্রি আছে, আমি বলবো অলমোস্ট অকার্যকর। বিআরটি আছে, অলমোস্ট অকার্যকর। তারপরে একটা ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি করেছে, এরকম অথরিটি আছে অনেকগুলো, সেখানে সবগুলোকে নিয়ে চাকরি দিচ্ছেন, বসে বসে প্রকল্প তৈরি করেছে। প্রকল্প প্রেমের সবাই মশগুল বাংলাদেশ। প্রকল্প মানে আমার সন্তানরা বিদেশে থাকবে, আমার স্ত্রী বিদেশে থাকবে, আমি এখান থেকে লুটপাট করে পাঠাবো। এই অবস্থা কিন্তু কোনো মতে, এটা সাধারণ লোকেরা বুঝে না, কিন্তু এই ভাষা আপনাকে দিতে হবে। আপনি অর্থনীতিবিদ, আপনি তাদের উপদেষ্টা, আপনি মন্ত্রী, আপনি যারা মন্ত্রী মিনিস্টার হবে তাদেরকে সবাইকে কিন্তু এটা দিতে হবে।
জি। 2-3টা কথা বলে শেষ করব আমি। কতগুলো জায়গায় আবাসন, কেন বলছি আজকে গুরুত্বপূর্ণ সময়, আগে সামনে ইলেকশন, আবাসনে পাকিস্তান বলতে দেখছি আপনি লোকদেরকে প্লট বানিয়ে দিচ্ছে, আমাকেও প্লট দিয়েছে ফর এক্সাম্পল, আমি সেই প্লট বিক্রি করে ফেলেছি, নিয়েছি হলো 40 লাখ টাকা দিয়ে, বিক্রি করছি 4 কোটি টাকা। এমনও প্লট আছে যে নিচ্ছে 10 লাখ টাকা দিয়ে, বিক্রি করছে 100 কোটি টাকা। এই বাণিজ্য বন্ধ করতে হবে। জাপানে কিন্তু এই বাণিজ্য নাই। জাপানে 1 রুম 2 রুম 3 রুমের বাসা বানিয়ে দেওয়া হয়, আপনি চাকরি করেন, আপনি থাকার জন্য, বিক্রি করা হবে না। সেরকম একটা হাউজিং লাগবে। আমার লক্ষ লক্ষ এই যে কর্মী আছে, কর্মীদের কথা, উৎপাদনকারী, শ্রমিক, কৃষক, তরুণ, বেকার, তাদের কথা আসতে হবে, তা নাহলে কিন্তু কান্ট্রি কখনো স্টেবল হবে না। এবং একটা কথা, শিক্ষা ও আপনার জন্মশাসন, অলরেডি পলিটিক্যাল পার্টিগুলো বলেছে এই ধরনের বর্তমান যে শিক্ষা আছে এটা দিয়ে আপনি কোথাও পৌঁছতে পারবেন না। আপনি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদেরকে ভাতা দেবেন, খুব ভালো ভোটের জন্য, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগৎ চলে গেছে জগৎ, তার জন্য কি করেছেন? আপনি খালি জন্ম দিচ্ছেন, মিডল ইস্টে পাঠায় আপনাকে টাকা পাঠাবে, যখন কালকে বন্ধ হয়ে যাবে, কোনো কারণে বন্ধ হবে, তখন কী করবেন? অতএব এই রাষ্ট্র বড় চ্যালেঞ্জের মুখে আছে। পাশে আমাদের বিশাল ভারত, তাদের সাথে টেক্কা দিয়ে বর্তমান সরকার একটা অবস্থান তৈরি করছে, আমি এই সরকারকে ওই জন্য ধন্যবাদ দেই। কিন্তু আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টোটাল সুশাসন দেওয়া, নতুন গভর্নেন্স দেওয়া, এবং পুঁজির নতুন দর্শন দেওয়া, এবং ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার করা। জি, প্রফেসর আবু অনেকগুলো প্রসঙ্গ উত্থাপন। এগুলো ওই যে ফ্যাসিস্ট সরকার যখন 15 বছর ছিল, যে সরকার মানে পালিয়ে গেছে, এটা যদি ইলেক্টেড হতো, প্রপারলি ইলেক্টেড হতো, পালাইতে হতো না। ওই ইলেক্টেড হয় না বলে পালাইতে হয়েছে, সোজা কথা। এবং ছাত্র জনতার হক সাহেব যেটা বললো যে তাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে, সেটা হচ্ছে সমতা, মানে বৈষম্যহীন, মেরিট বেসড, আরেকটা হচ্ছে যে ওই যে অনেস্টি, মানে করাপশন থেকে মুক্ত একটা সমাজ দরকার। এইটা এই যে রাজনীতিতে যে বাণিজ্যকরণ, রাজনীতিকে বাণিজ্যকরণ, এটার মূল কারণ হচ্ছে রাজনীতি করলে নিজের সুবিধা হচ্ছে অনেক বেশি। কত কোটি টাকা বোধহয় এমনি দিয়ে দেওয়া হয় এক এক এমপিকে, মানে ওটা ওই খুব অ্যাকাউন্টেবল করা হয় না, অডিটও করা হয় না, আই ডোন্ট নো। তারপর আরও কত কত সুবিধা, এগুলো মনে হয়, আমার কাছে মনে হয় এগুলো রিডিউসড করা উচিত। এটা ছিল না, এটা মানে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা কথা বললি, ডিক্টেটোরিয়াল সিস্টেমে হয় কি, উনি যেটা চায় সেই অনুযায়ী মানুষ ওইদিকে ছুটে, কারণ ওইখানে তেল না দিলে ব্যবসা হচ্ছে না, ওইখানে তেল না দিলে এই কন্ট্রাক্ট পাওয়া যাচ্ছে না, প্রজেক্ট হচ্ছে না। সুতরাং ওই যে এক জায়গাতেই তেল দিয়েছে, যেহেতু শি ওয়াজ নট ইলেক্টেড প্রপারলি। সামনে যেটা হবে আমি আশা করি ইলেকশন সিস্টেমটা যেন বজায় থাকে, ইলেকশন যেই ক্ষমতা আসে ভালো ইলেকশন সিস্টেম। এবং ওই যে আমার জানা মতো ওই যে ইয়েটা ওই যে কেয়ারটেকার সরকারটা বোধ ইয়া করা হয়েছে, পুনঃস্থাপন করা হয়েছে। তো সে আমাদের এখানে যে কয়েকটা গুড ইলেকশন হয়েছে সেগুলো সবই কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছে, এর বাইরে চিন্তা করা উচিত না। আরেকটা সরকার যেটা করেছে বোধ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জুডিশিয়ারিকে অনেকটা আলাদা করা হয়েছে। এটা একটা ফান্ডামেন্টাল দাবি ছিল। আমরা যদি ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি অনুযায়ী যদি নেক্সট সরকার না চলতে পারে, ওই সরকারেরও আমি খুব ভালো কিছু সামনে দেখি না, সত্যি কথা বলতে কি। কারণ ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, 15 বছর তো আমরা সেই স্বৈরাচারকে সরাতে পারি নাই। 5th অগাস্ট কীভাবে সম্ভব হলো? আপাময় জনগণ তাদের ডাকে রাস্তায় নেমে এসেছে, যেখানে অন্যায় হচ্ছে, করাপশান হচ্ছে, অর্থ পাচার হচ্ছে। একটা নেবারিং কান্ট্রি, তাদেরকে অনেক বেশি এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে, ইন রিটার্ন আমরা কিছু পাচ্ছিলাম না, এবং কিছু চুক্তি করা হয়েছে যেগুলো ডিসক্লোজ করা হচ্ছিল না। আজকে সেই নেবারিং কান্ট্রি বলে যে তোমাদের দেশে ইনক্লুসিভ ইলেকশন হইতে হবে। তো ঠিক আছে, ইনক্লুসিভ ইলেকশন তো আমরাও চাই, কিন্তু তোমরা 15 বছর যাবো তো এটা চেয়েছিলা কি না? ওটাই তো প্রশ্ন, যে হিউম্যান রাইটসের ব্যাপার আছে। আজকে ঠিক আছে, আমরা তো কেউ বাংলাদেশে আমি দেখি যে সাম্প্রদায়িক ইস্যুটা যে বলা হয়, এদেশে মানুষ অনেক কম সাম্প্রদায়িক, মানে সাম্প্রদায়িক এদের ইয়াতে নাই। হ্যাঁ, ঘটনা কিছু ঘটতে পারে, সেটা ওই মুসলমানেরও হয়েছে, পলিটিক্যাল কারণে হয়েছে অনেক ক্ষেত্রে, সেটা তুলে ধরা হচ্ছে না, শুধু ধরা হচ্ছে ওই একতরফা। যাই হোক, আমরা চাই যে সবাই মিলে, সবাই বাংলাদেশি মানুষ, এদেশে গণতন্ত্র থাকুক,
মানুষ যাকে পছন্দ করে তাকে গ্রহণ করুক, এই সুবিধাটা যেন থাকে। আরেকটা হচ্ছে যে ওই যে ইকোনমি, যেটা আমি আগেও বললাম, ওই যে হক সাহেব বলতেছে অর্থ পাচার হয়েছে বাইরে থেকে, বা আমার এখানে শান্তি শৃঙ্খলা হলে বাইরে থেকে অর্থ আসবে, আমাদের লোকেরা আনবে, বিদেশিরও আনবে, কারণ বাংলাদেশে অনেক বেশি পটেনশিয়ালিটি আছে। আর আরেকটা জিনিস আমি কেউ কেউ পছন্দ নাও করতে পারে, এই সরকারের সময় কয়েকটা চুক্তি হয়েছে, ওই যে কি জানি পোর্ট এবং লজিস্টিক সাপোর্টের, আমার কাছে আমি খারাপ কিছু দেখি না, ইটস এ গুড ডিয়া। ইভেন কি ওই যে কন্টেনার টার্মিনাল, সেটাও ওই যে দুবাই ভিত্তিক ওদেরকে দেওয়ার কথা, ওটা এতে তৃতীয় থার্ড টার্মিনাল পড়ে আছে, তো ওটা কেন আমরা ইয়া করতে পারছি, ওটাও বিদেশিদেরকে ইনভলভ করা, আমি এটা পক্ষে। কারণ হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি, আমাদের টেকনোলজি এগুলো ইয়ে করে, আমাদের সাদাবাজি। তো এই ওই ইয়েটার চিটাগাং পোর্ট যে টার্মিনাল, যেটা ওই দুবাই ভিত্তিক কি জানি ওই পোর্ট অথরিটি, এই বিভিন্ন দেশে ওটা তারা অপারেট করে, তো সেটা দিতে গিয়েও মামলা হয়েছে বোধ, আবার কিছু লোক রাস্তা নেমে এসেছে। এই রাস্তায় নেওয়ার সংস্কৃতি থেকে এই দেশকে মুক্ত করতে হবে। যখন তখন রাস্তা বন্ধ করা, যখন যে কোনো দাবিতে ঘেরাও করে ফেলা, এগুলো কোনো গণতান্ত্রিক দেশে এগুলো এখন নাই। আমরা যদি এগুলোর থেকে, আমি আশা করি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হবে কি, তাদেরও একটা বাহিনী থাকবে, আশা করি তাদের সাদাবাজ বাহিনী থাকবে না, কিন্তু এই সমস্ত জিনিস বোঝানোর জন্য, ফেস করার জন্য এটা মানে তাদের ওয়ার্কার্স থাকবে, এই দেশেরই জনগণ, তারা এটা মানে হ্যান্ডেল করতে পারবে। কারণ মানুষ দেখে যে তোমার দেশের রাস্তা বন্ধ করে বসিয়ে আছে, তোমার দেশের ছাত্ররা এটা করতেছে, তোমার দেশে অমুক গ্রুপ এটা করতেছে। ওই যে হক সাহেব বলতেছে যে ডিমান্ড কমে গেছে গানের জন্য, ওই ডিমান্ড কোত্থেকে দেখ, মানুষের হাতে তো টাকা থাকতে হবে, টাকা যেতে হবে, টাকা গেলেই তো ডিমান্ডটা হবে। তো সেটা আমি আশাবাদী, কিন্তু নেক্সট গভর্নমেন্ট ইনশাল্লাহ আশা করতেছি পলিটিক্যাল গভর্নেন্স এন্ড ইকোনমিক গভর্নেন্স, হ্যাঁ অবশ্যই দুটো একসাথে। করাপশন কিন্তু এখন মানুষ সিরিয়াসলি নিচ্ছে। এই যে সরকারি আসবে না কেন, আমার তো মনে হয় মিডিয়া, টেলিভিশন চ্যানেল, ইউটিউব সবাই কিন্তু হেডলাইন দিবে যদি করাপশন কোথাও দেখে। করাপশনের আগে যেমন ধরো লুকায়িত থাকতো, সেটা আর হবে না সামনে। সুতরাং করাপশনের এই মাত্রা, কিন্তু জানা তো সবই যাচ্ছে, কিন্তু ব্যবস্থা তো সেই অর্থে হবে ইনশাল্লাহ। জুডিশিয়ারি সেপারেট হয়েছে, ওই যে অ্যান্টি করাপশন বডি যদি তৎপর থাকে, আর যদি মানুষের মনে হয় এটা আইডিয়া যায় যে এখানে করাপশন করা যাবে না, সেটা ওই কনসেপ্টটা, ওই ধারণাতে মানুষের মধ্যে আসতে হবে। তাহলে পলিটিশিয়ানরা বন্ধ করতে হবে সবার আগে। পলিটিশিয়ানদের আমি একটা কথা বলি, এমপি হওয়ার পরে তার যদি চালচলনেতে বোঝা যায় হু ইজ ডুইং হোয়াট, এটা যিনি রাষ্ট্রের সরকার প্রধান থাকবে ওনারই বেশি দায়িত্ব থাকবে যে এদেরকে ঠিক রাখা বা ভালো লোককে আনা, সৎ লোককে আনা, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। ওনার সময় তো আমি কোনো অসৎ লোকের ইয়েতে ক্যাবিনেটে দেখিনি, অথবা এমপি যারা বা যারা সিস্টেমে ছিল। এখন ওই সততাটাকে যদি পুরা মাত্র হয়তো ফেরত আনা যাবে না, তারপরেও ওই পথে হাঁটতে হবে। সোজা কথা, পরিশ্রম, অনেস্টি, এগুলোর মূল্য দিতে হবে, মেরিট, এগুলোর মূল্য। এর বাইরে ওই যে আমার খুশি মতো কিছু লোকেরা বসা দিলাম যে কোনোখানে, এটা ঠিক না, এটা মানুষ বুঝে। হ্যাঁ, যার কার অনেস্টি সমাজ, আমাদের সমাজটা তো ছোট, কে হার্ডওয়ার্ক করে, কে অনেস্ট। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং খালেদা জিয়াও, ওনার সুবিধা ছিল উনি যে ওনাকে যদি কোনো পয়েন্ট ধরিয়ে দেওয়া যেত, উনি খুব শক্ত ছিল, উনি নিজে কম্প্রোমাইজ করেন নাই। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমাদের নেইবারিং কান্ট্রি নিয়ে আমাদের এখন সমস্যা হচ্ছে, তাদেরও বোঝা উচিত যে এখানে একটা পরিবর্তন হয়েছে, ওটাকে গ্রহণ করতে হবে তাদেরকে। এখানে ওই যে আগের মতো ওই যে আগের সরকারের যেমন ছিল ওইভাবে ওই লেন্স দিয়ে দেখলে হবে না। এখানে একটা বিরাট একটা পরিবর্তন হয়েছে, ক্যাম্পাসগুলো ইউসি ক্যাম্পাসেস, তো ওই পরিবর্তনটা তো তাদেরকে স্বীকার করে নিতে হবে। আমরা কোনো নেইবারিং কান্ট্রির প্রতি আমি তো ওই মানে বিরূপ কিছু পক্ষে না, আমাদের ট্রানজিশন হবে, আমাদের কিন্তু ইকুয়ালিটির ভিত্তিতে, সমতার ভিত্তিতে। হ্যাঁ, তাহলে তো এই যে একটা কথা হয় যে আদানি বিদ্যুৎ, এটা বোধহয় আমরা তো আগে থেকে কিনতে বাধ্য, অনেকটা এক্সিট ক্লজ নাই, ওটা আগে কি প্রকাশ করা হয়েছিল? হয় না, অনেক দেশগুলো বাদ দিয়ে দিছে এই যে আদানির সঙ্গে চুক্তিগুলা। তো কিন্তু আমরা পারি না, এটা এমন একটা চুক্তি আমার শোনা মতো বা আমি যতটা মিডিয়াতে দেখেছি যে ওইখান থেকে বাইর হলে আমাদের ক্ষতি হবে আরও বেশি। এমনকি তিস্তা ব্যারেজ, তিস্তা প্রকল্প, তো কেন
ওরা কতদিন আগে চাইনিজেরা একটা প্রস্তাব দিয়ে রেখেছে, কিছু বলে টলে না, হঠাৎ করে ইন্ডিয়া শেষে দিয়ে আসি, তারা বললো তারা ইনভলভ, এরপরে দেখা গেল সরকার দোদুল্য মনে হয়। এটা তো হয় না রে ভাই। আমরা সমতার ভিত্তিতে আমাদের নেইবারিং বিগ কান্ট্রি, অফকোর্স যারা অনেক শক্তিশালী ইকোনমিক্যালি অ্যান্ড আদারওয়াইজ, আমরা সম্মান করি, কিন্তু আমাদেরকে ওই তুচ্ছ তাচ্ছিল্য করা অথবা আমাদের যেটা আমাদের উপকার আসবে সেটাকে প্রতিবন্ধকতাও এদেশে মানুষ সহ্য করবে না। জি মিস্টার আব্দুল হক। আমি স্যারের শেষ কথা দিয়ে বলি, ভারতের যে আচরণ, ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষকে সম্মান করতে হবে। কারণ যদি ভারত এটা মনে করে যে তারা যা করেছিল সেটা সেরকমটাই তারা চায়, তাহলে আমি মনে করি সেটা কখনো হবে না। না, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, বাংলাদেশের তরুণ সমাজ এটা কখনো মেনে নেবে না। কিন্তু তারা যা করেছে সেখান থেকে তারা যদি নিজেকে শোধরায়, তাহলে ডেফিনেটলি আমরা মনে করি দক্ষিণ এশিয়ায় একটা ইকোনমিক ইউনিয়ন হওয়ার মতো সব অবকাঠামো কিন্তু আছে। বিশাল জনগোষ্ঠী, বিশাল বাজার। যদি চীন আপনার কমিউনিজমের মাধ্যমে একটা দরিদ্র দেশ থেকে আজকে পৃথিবীর ইকোনমি প্রায় 1 নম্বর হয়ে গেছে ইকোনমি, সেখানে ভারতীয় উপমহাদেশ কিংবা দক্ষিণ এশিয়া কেন পেছনে পড়ে আছে? শুধু পড়ে আছে জাতপাত এবং এই আমাদের না বোঝার কারণে। আমরা মানুষকে নিচে রেখে, দরিদ্র রেখে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছি। অতএব এই জায়গা থেকে বের হওয়া, যেটা প্রেসিডেন্ট জিয়ার সময় যে সার্ক চিন্তা করা হয়েছিল, সেখান থেকে এগুলো আসছিল। কিন্তু ভারত এই আধিপত্যবাদী চিন্তা থেকে তাদেরকে বেরোতে হবে। তারা পাশের তাদের হিন্দু রাষ্ট্র নেপালের সাথে তাদের সম্পর্ক ভালো না, মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, সেখানে তারা টিকতে পারেনি, শ্রীলঙ্কার সাথে তাদের। ফলে দেখতে হবে তাদের সমস্যাটা কোথায়। আমরা বাংলাদেশিরা, বাঙালিরা আমি মনে করি অনেক টলারেন্ট, এবং বাংলাদেশ যেহেতু একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারত সেটা দাবি করে, তারা সরাসরি যুদ্ধ করেছে, তাদের স্বার্থে করেছে, আমরা তারপরে তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের মানুষ যদি ওই মুক্তিযুদ্ধে সামিল না হতো, তাহলে কিন্তু কোনোদিন পাকিস্তানের এভাবে পতন হতো না, এটা অন্যরকম হতে পারত। অতএব বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা, এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের ভোটের ফলাফল নিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। 70 নির্বাচনে যদি পাকিস্তান বিট্রে না করতো, তাহলে কিন্তু কোনোদিনই ভুট্টো ইয়াহিয়া খানের এই ষড়যন্ত্র না হলে পাকিস্তান তো ভাঙতো না কখনো। শেখ সাহেব তো পাকিস্তান ভাঙতে চান নাই, লাস্ট মোমেন্ট বন্ধ চান নাই। এমনকি তিনি পাকিস্তানে আত্মসমর্পণ করেছেন, তিনি ভারতে যান নাই, প্রমাণিত তিনি জাতীয়তাবাদী মানুষ ছিলেন। এবং সেটা আমরা ইতিহাসে সবাইকে সবার স্থান দিতে হবে আমি মনে করি। শেরে বাংলাকে ফজলকে অবজ্ঞা করা হয়েছে, তো তার মতো মাপের একটা নেতাওকে দেশে জন্মাইছে, যিনি ভারতীয় আমলে, ব্রিটিশ আমলে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন আবিভক্ত বাংলার, এবং কলকাতার মেয়র হয়েছিলেন। অতএব আমার মনে হয় জিয়াউর রহমান সাহেব, তার যে ব্যক্তিগত ইন্টিগ্রিটি, সততা অসাধারণ। তিনি একজন মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি যে কাজ করেছিলেন, সে তো কেউ নিতে পারবে না। অতএব ইতিহাসের জায়গাটা ঠিক রেখে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে নতুন করে এগোতে হবে। এটাই আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা। বাংলাদেশ একটা লিভেবল হয়, বাসযোগ্য জায়গা হয়, বিচার হয়, বিচারের সংস্কৃতি হয়। এবং এই যে আমাদের হাদি যে কথাগুলো বলেছে, হাদির কথা মানুষ, হাদির জন্য দেখেন লক্ষ লক্ষ মানুষ এসে তাকে সম্মান জানিয়েছে। কেন? বুঝতে হবে শাসকদেরকে, হাদি এটা তরুণ। আমি কিন্তু এর আগে মনোযোগ দিয়ে শুনি নাই, কিন্তু তার মরে যাওয়ার পরে তার কথাগুলো শুনেছি, কি সাংঘাতিক কথা। ইনসাফের কথা বলেছে হাদি। তো ইনসাফের সমাজই তো সবাই চাচ্ছে, এবং সেটা আমরা 71 সাল থেকে চেয়ে আসতেছি, পাকিস্তান আমল থেকে চেয়ে আসতেছি, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। রাজনীতিতে যে ভয়ঙ্কর রকমের দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এবং এই যে শাসকের মানে প্রশাসনের মধ্যে, বিচার বিভাগের মধ্যে, পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিযোগিতা দিয়ে কোটিপতি হওয়া, যে নজির একটা মুক্তিযুদ্ধ করা দেশে, এটা আপনি কিভাবে এটাকে আপনি করবেন? যদি এখানে কোনো বিপ্লবী পার্টি থাকতো, তাহলে তো বহু হাজার হাজার লোকের কিন্তু মৃত্যুদণ্ড হতো, বিচার হতো এবং বৈপ্লবিক পরিবর্তন হতো। এখন বিপ্লবী পরিবর্তন হয় নাই, যেহেতু বিপ্লবী পার্টি নাই। বিএনপি কোনো বিপ্লবী পার্টি না, জামাত কোনো বিপ্লবী পার্টি না, সেই অর্থে তরুণদের কোনো বিপ্লবী দল ছিল না। মানুষ বেরিয়ে আসছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পালিয়ে গেছে, কিন্তু সেখানে তার জায়গায় কিন্তু কোনো বিপ্লবী সরকার আসে নাই। ফলে আমাদের এখন একটা, তো আপনার কাছে যদি জানতে চাই যে নির্বাচন যদি ঠিকঠাক মতো হয় এবং নির্বাচনের পর নতুন সরকার যারাই গঠন করুন না কেন, প্রথম 3টে, আমি অর্থনীতির ক্ষেত্রে যদি 3টে পদক্ষেপ আপনি দেখতে চান, কোন 3টে দেখতে চাইবেন একদম ইনিশিয়াল স্টেজে? ফার্স্ট তাদের টপ প্রায়োরিটি হবে মানুষের আয় বাড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, যে
মোবোক্রেসি যেটা হচ্ছে চারিদিকে, এগুলোকে দমন করা এবং ডিসিপ্লিন আরোপ করা, টোটাল যে ডিসিপ্লিনের মধ্যে চলবে, দ্যাট ইজ গুড গভর্নেন্স নাম্বার 1। অর্ডার ফিরিয়ে আনা, জবাবদিহিতা না, যে জবাবদিহিতার অভাবে এত দুর্নীতি হচ্ছে, কোনো স্টেজে কিন্তু জবাবদিহিতার সেরকম বাধ্যবাধকতা ছিল না। তারপরে আপনি সরকার প্রশাসনের যে একটা বিশাল রকমের সংস্কারটা দরকার, যেটা খুব অনেক ত্বরিত, খুব তাড়াতাড়ি কতগুলো সংস্কার কমিশন করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এরকম না। আপনি কিন্তু জাপানের মতো দেশে দেখেন, প্রায় 50টা মিনিস্ট্রি থেকে মাত্র 13টাতে নিয়ে আসছে 80 দশকে। কেন? জাপানকে টিকে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে আপনি কেন এতগুলো মিনিস্ট্রি লাগবে, যেটা কোরিয়াতে নাই, চায়নাতে নাই, ইন্ডিয়াতে নাই, ভিয়েতনামে নাই? আপনি কি মানুষকে চাকরি দেওয়ার জন্য? আপনি তো ওভারহেড এত বাড়িয়েছেন, এত সচিব বানাইছেন, এত অতিরিক্ত সচিব, যেটা মাথা মোটা এরকম মাথা, আর নিচের দিকটা এরকম আপনার চিকন, নিচের দিকে অফিসার ইনটেক কম, উপরের দিকে অনেক বেশি। অর্থাৎ এইটা কিন্তু একটা অবাস্তব চিত্র। অর্থাৎ এইখানে অনেক দক্ষ একটা প্রশাসনিক সিস্টেম করতে হবে, দ্যাট দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি গভর্নমেন্ট ইজ টু ফ্যাসিলিটেট ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজনেস, ইকোনমি, যেটা স্যার বলেছে। ইকোনমিক জায়গায় যদি আপনাকে আনতে হয়, পরিবর্তন আনতে হয়, তাহলে আপনাকে বিনিয়োগ আনতে হবে। বিনিয়োগ কাদের? দেশি এবং বিদেশি, ভীষণভাবে দরকার। আমাদের রাষ্ট্রদূত যিনি জাপানে আছেন, উনি ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত আছেন, সরকারও ওদিকে প্রায়োরিটি দিয়েছে। কিন্তু জাপানে আমি যখন জেট্রোতে গেলাম, তারা বলে যে তোমাদের এখানে তো আমরা তো বিনিয়োগের ব্যাপারে খুব চিন্তা করছি, নতুন সরকার কি করবে, আমি যে তোমরা আসো, আমরা হেল্প করব। কিন্তু সরকারের ভেতরে কিন্তু বিনিয়োগের ব্যাপারে যে একটা বড় পরিবর্তন দরকার, গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা কিন্তু নাই। ফলে আমি মনে করি আগামী সরকারের জন্য বিনিয়োগকে সামনে রেখে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার, একদম কঠোরভাবে সেগুলো করতে হবে। ধন্যবাদ প্রফেসর আবু। আমি এখানে আরেকটা কথা অ্যাড করতে চাইছি। এই যে সমস্যাটা, মানে আমাদের যেটা আগে বলেছি, যে ইন্ডিয়াকে বুঝতে হবে, ভারতকে, যে এখানে একটা পরিবর্তন, এটা নর্মাল পরিবর্তন ছিল না। এটা এমন না যে এক সরকার থেকে আরেক সরকার গেছে, এখানে একটা রক্তপাত হয়েছে বিরাট আকারে। আর যে সরকার পালিয়ে গেছে, সেই সরকারের দুঃশাসনগুলো ইন্ডিয়া যেন হিসাবে নেয়। আরেকটা হচ্ছে, তাদের উচিত যে দেশের জনগণের সঙ্গে ফ্রেন্ডশিপ করা, নট উইথ এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। সেকেন্ড থিং হচ্ছে, আজকে দেখি, আমি সবসময় দেখতেছি, মানে গত 1.5 বছর থেকে, পাকিস্তান থেকে একটা জাহাজ আসলে সেটা ইন্ডিয়ান মিডিয়াতে হেডলাইন হচ্ছে। কেন? এটা কি? তো ইন্ডিয়া থেকে জাহাজ আসলে তো এটা নিয়ে কোনো কথা হয় না। তো পাকিস্তানকে তো আমরা হোস্টাইল রাষ্ট্র হিসাবে দেখতে চাচ্ছি না, এই জেনারেশন চাচ্ছে না। ভিয়েতনামে আমার হিসাব মতো প্রায় 60,000 US সোলজার্স মারা গেছে, আর কত লক্ষ জনে ইনজিউর্ড হয়েছে। সেই ভিয়েতনাম দ্য মোস্ট ফেভার্ড এই ট্রেডিং নেশন উইথ দ্য USA। তো পাকিস্তানের সঙ্গে 2010 পর্যন্ত তো ঠিকই ছিল, ফ্রেন্ডশিপ ছিল, ভালোই ছিল, তাদের মালপত্র আসতেছিল, আমাদের লোকজন যাচ্ছিল। 15 সালের দিকে বোধহয় PI বন্ধ করে দিচ্ছে, কারণ হচ্ছে ওইখানে একটা হোস্টাইল স্ট্যান্ড সরকার নিয়েছে। আমি ওই সরকারের, মানে যে সরকার পালিয়ে গেছে, আমি এটা বুঝতে পারলাম না যে কেন পাকিস্তানকে আমরা শত্রুতে পরিণত করলাম। ফর নাথিং। কেন ইন্ডিয়ার সঙ্গে ফ্রেন্ডশিপ ঠিক আছে, পাকিস্তানের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখা যেতে পারে। এখন আমাদের ওই প্লেন বোধহয় যাচ্ছে 29 তারিখে, ওটা নিয়ে ইন্ডিয়ার খুব মাথা ব্যথা। হোয়াই? তো আমরা তো তোমাদের প্লেন কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা করি না, এটা তোমাদের ইস্যু। এগুলো ইন্ডিয়াকে বন্ধ করতে হবে। ইন্ডিয়া যদি আমাদের সঙ্গে নর্মাল রিলেশনশিপ রাখতে চায়, দে মাস্ট স্টপ দিস টাইপ অফ থিং। কারণ হচ্ছে, আমরা সবাইকে নিয়ে থাকতে চাইছি, আমরা চাইছি গুড ইকোনমি, গুড গভর্নেন্স। আমরা কারোর সঙ্গে শত্রুতা আমি করা, হোস্টালিটি দেখানো, এটা আমাদের কাজ না। হ্যাঁ, আমরা বাংলাদেশ ছোটো কান্ট্রি, ছোটো ইকোনমি, আমরা এটাকে আরও বড় করতে চাইছি। আমরা গুড গভর্নেন্স, সুন্দর একটা প্রশাসন চাইছি। আমাদের ছেলেপেলেরা যাতে কোয়ালিটি এডুকেশন পায়, আমরা ইন্ডিয়াতে পাঠাতে রাজি আমাদের শিক্ষার্থীদেরকে। এবার তারা অনেকে পড়ে এসেছে ইন্ডিয়া থেকে, তো কেন তারা ফর নাথিং শুধু ওই যিনি পালিয়ে গেছেন ওনাকে আবার ফেরত আনতে হবে, ওই অ্যাঙ্গেল থেকে সব কিছু তারা দেখতেছে? এটা তো ঠিক হচ্ছে না, এটা তাদের ইন্টারেস্টে। আমি যে প্রশ্নটা মিস্টার হককে করেছিলাম, যে আপনি কি মনে করেন যে নতুন সরকার যেটা আসবে, তাদের প্রথম, যদি আমি 3টে প্রায়োরিটি, না, তাদের অ্যাড্রেস করতে হবে, এই যে ইকোনমিকে অ্যাড্রেস করতে হবে, মানুষের হাতে টাকা দিতে হবে। না,
ওই যে আমি বললাম সুদের হার কমাইতেই হবে, ওকে, ব্যাংক ব্যবসায়ীদেরকে আমলে নিতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের হাতে ব্যবসায়ীদের হাতে টাকা গেলে অন্যদের হাতেও টাকা যাবে। কাজকর্মটা পিক আপ কখন করে, ইকোনমি কখন মানে একটা ইকোনমিক ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশন করে মানে প্রমোট করে, আরেকটা স্থবিরতাকে এনে, এটা ইকোনমিক সায়েন্সে ইকোনমিক ধর্ম। তো আমার এখানে যেহেতু একটা ওয়ান কাইন্ড অফ স্থবিরতা এসেছে, সেটাকে আমরা মানে উজ্জীবিত করতেই হবে। সেটার জন্য ফ্রম দ্য ডে ওয়ান জি এই কাজগুলো করতে হবে, যে আমি সুদের হার কমাতে হবে, আমাকে কনফিডেন্সে নিতে হবে ওই যে ব্যবসায়ী মহলদেরকে, আর এই আরেকটা হচ্ছে যে আমাদের শেয়ার বাজারকে আমরা ভালো করতেই হবে, যেটা আমি বলেছি যে এইভাবে এভাবে ভালো করতে। আর হচ্ছে কিছু ওই যে লুণ্ঠিত হয়েছে তো ব্যাপকভাবে, ওই যে সমস্ত ইনস্টিটিউশন চলবে না সেগুলোর ব্যাপারে এই সরকারও নিচ্ছে। এই যে এনবিএফআই বলে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওই যে লিজিং কোম্পানি পপুলারলি নোন অ্যাজ, ওই নয়টা বন্ধ হয়ে যাচ্ছে। তো ওটাও যে সরকার টাকা দিতে হবে, কারণ ওই যে ওইখানে যারা টাকা পয়সা রেখেছিল তাদের টাকা তারা তো ফেরতে চাইবে, সেখানেও সরকার দিবে। ও যে কথাটা আমি একটু লাস্ট বলতে চাইছি, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের হক ভাই এটা বলেছেন, খুব প্রয়োজন। টোটাল ট্যাক্স কালেকশনের, রেভিনিউ কালেকশনের 70% চলে যায় রেভিনিউ বাজেটে, মানে বেতন ভাতা। ওই যে জন্য সাইজ অফ দ্য গভর্নমেন্ট এত হিউজ, দরকার আমার একটা মিনিস্ট্রি আমি 60টা বানাইছি, সরি দরকার আমার 30টা মিনিস্ট্রি আমি সেখানে 60টা বানাইছি, আবার মিনিস্টারের অধীনে ডিভিশন আর ডাইরেক্টরেট, আবার সেখানে পূর্ণাঙ্গ সচিব। ইউনিভার্সিটিগুলো তো তাই স্যার, কতগুলো অথরিটি, অনেক অথরিটি। তো এত এগুলাকে সরকার মানে জনগণ ট্যাক্স দিয়ে পালতে হচ্ছে। যখন মাথাবাড়ি প্রশাসন হয়, যখন ইনএফিসিয়েন্সি আসতে বাধ্য, সেকেন্ড থিং কত হচ্ছে, এটা ফুসতে যায় তো বহু টাকা লাগবে। এই যে একজন জয়েন্ট সেক্রেটারি, একজন ডেপুটি সেক্রেটারি, হিউজ দেখতে হচ্ছে তাদেরকে। এটা শুরু করে গেছে যে সরকার চলে গেছে তারাই। আমার কাছে মনে হয় এখানেও এটাও অ্যাড্রেস করতে হবে, কারণ আপনি যত রেভিনিউ কালেকশন করেন তার শুধু 75% চলে যাচ্ছে ইয়াতে, আর 25%-এর মতো যাচ্ছে সুদ। ওই যে আগে যে বরোড মানি, আগে যে সরকার কর্জ ঋণ করে যে ফান্ডিং করেছে সেটাতে চলে, তাহলে একদিকে 25% আমাদেরকে দিতে হচ্ছে। এটা যদি আরও বড় হতে থাকে সরকারের জন্য সমূহ বিপদ, এবং সেটা শেষ পর্যন্ত ইনফ্লেশনকে ভালো করে নিয়ে আসে ইকোনমিতে। এটা পাকিস্তানের ক্ষেত্রে তাই হয়েছে, একটা ঋণ করে আরেকটা ঋণ শোধ করছে। আমি আশা করি সরকার এই জিনিসটা বুঝবে। এটাকে বলা হয় এই যে ঋণের ফাঁদ আর কি, দ্যাট ট্র্যাপে পড়ে যাওয়া। মানে আমি এমন অবস্থা ইকোনমিকে নিয়ে যাওয়া উচিত হবে না যে আমাকে নতুন ঋণ করে পুরান ঋণ শোধ করতে হবে। অলরেডি আমাদের মানে সরকারের যে এই মানে বরোয়িং, মানে সরকারের ঘাটতি বাজেট, এটা অনেক বেড়েছে আগের থেকে। সুতরাং এটাকে বাড়তে দেওয়া যাবে না। দরকার হলে কিছু ডাইরেক্টরি ডিভিশন বন্ধ করে দিতে হবে। এই ছাড়া আমি কোনো বিকল্প দেখি না। তাহলে উন্নয়ন বাজেটের জন্য এডিশনাল টাকা পাওয়া যাবে, আমাদের রাস্তাঘাট ভালো হবে, সব কিছু ভালো হবে। এইটা করতেই হবে। আরেকটা হচ্ছে যে এটা অবশ্য সবার, আমাদের শ্রোতামণ্ডলী এটাকে আমলে নেবেন কিংবা বুঝতে, সিকিউরিটাইজেশন বলে। মানে সিকিউরিটাইজেশন হচ্ছে কিছু না, ওই যে সুকুক বা বন্ড ছাড়তে হয়। এই যে নিউ ইনফ্রাস্ট্রাকচার হয়েছে না, যেমন পদ্মা ব্রিজ, এটা পুরানো গেলে তো হবে না। এটা নিয়ে অনেক সেমিনার হয়েছে, কিন্তু সবাই জিনিসটা বুঝে, কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে ইমপ্লিমেন্টেশন এক্সিকিউশনের জন্য। সিকিউরিটাইজেশন মানে একটা বন্ড আকারে বা ওই ইসলামিক পরিভাষা সুকুকের আকারে ওইটাকে ভ্যালুয়েশন লাগবে আর কি। ভ্যালুয়েশন করার জন্য বহুত এই সিএফআর বসে আছে এখানে, ইভেন বিদেশি। শুধু বলতে হবে যে আমার এটাকে সিকিউরিটাইজেশন করে দেন, তারা করে দিবে। এবং ইসলামিক সুকুক যদি হয়, মানুষ তো বেশি চাইছে না, 9%, 9.5, 10 হলেই হয়, ওটা করা উচিত। এই থার্ড টার্মিনাল তাই করা উচিত। আচ্ছা, পৃথিবীতে আর আগেও বলেছিলেন আমার মনে আছে, পৃথিবীতে আর কয়টা মানে এয়ারপোর্ট যেগুলো কমার্শিয়ালি চলা উচিত সেগুলো সরকারের মালিকানা পূর্ণাঙ্গ চলতেছে? নো। আমাদের পাকিস্তান পিআই বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেছে, হ্যাঁ। তো বাংলাদেশ বিমান নিজেরা চালার। আচ্ছা, এটা হয় নাকি কোনোদিন? এটা হবে না ভাই, এটাও বিক্রি করা উচিত। এটা শেয়ার বাজারের মাধ্যমে হতে পারে, শেয়ার বাজার সবাই সব কিছু পূর্ণাঙ্গ বিক্রি করে, মানে মানে টেন্ডার আহ্বান করি, বা বড় বড় ফান্ড বিদেশি যদি নিতে চায় আমাদের দেশীয় কারোর সাথে পার্টনারশিপ, তাও হতে পারে। কিন্তু কাজগুলো তো করতে হবে। আপনি থার্ড টার্মিনাল বসায় রাখলেন, পরে বাংলাদেশ বিমানকে দিয়া দিলেন, সেটা আরেক বোঝা হবে। ওই যে ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল মতো আরেক বোঝা। আমি মনে করি
সিকিউরিটাইজেশন এই কনসেপ্টটা মানে হচ্ছে বন্ড ইস্যু করা এগুলার এগেনস্টে। এই যে আরেকটা উদাহরণ দিই, দাউদ গান্ধী আর মেঘনা ব্রিজ, কত হাজার মানে কত শত গাড়ি যাচ্ছে ডেলি। এটা যদি প্রথম থেকে যদি মানুষ একসাথে টাকা দিয়ে দিত সরকারকে, সরকার আরো 2টা ব্রিজ করতে পারত। Absolutely. এই যে পদ্মা ব্রিজে যমুনা ব্রিজ তো হ্যাঁ, যে মডেলে করা হয়েছে ওই মডেলে করলে আজকে এই অবস্থা এই হতো অবস্থা হতো না। এই যে পদ্মা ব্রিজ, যে এটা যদি 20 বছর তো পুরানো যাবে, তখন তো আপনি কিছু বুঝতে পারবেন না। মানে এটা নিয়ম হচ্ছে প্রথম দিকে করতে হয়, অ্যাসেট ব্যাকিং এই বন্ড আর কি, মানে ক্যাশ ফ্লো আছে যেটাতে ক্যাশ ফ্লো মানুষ দেখবে এটা ক্যাশ ফ্লো আছে, এটা আমরা কিনি, এই বন্ড কিনলে আমরা ঠকবো না। তো এটা তো সরকারি বন্ডের প্রতি মানুষের বিশ্বাস বেশি। এই কাজগুলো তো করতে হবে ভাই, এটা কিন্তু কনসেপ্ট। এটা নিয়ে অনেক কথা হয়েছে, সেমিনার হয়েছে, আমিও ছিলাম, ডিএসসিও ঢাকা স্টুডেন্টস করেছিল এবং অনেক বিজ্ঞ লোকেরা এটা প্রমোট করেছে। কিন্তু জিনিসটা এক্সিকিউশনে যেতে হবে। গেলে তখন বিদেশিরা এরা জানে এখন। আরে আমরা যদি বসে থাকি, আমাদের আইডল রিসোর্সেস হোক ভাই, অনেক জায়গাতে আইডল। আপনি ইস্টার্ন কেবলসে যাই দেখেন, চিটাং কত জমি পড়ে রয়েছে, আমরা ব্যবহার করতেছি না আমরা বিক্রি করতেছি, না কিছু একটা করতেছি। ওসমানিয়া গ্লাস শিট কত জায়গা পড়ে রয়েছে দেখেন, সেটা একসময় যথেষ্ট ভালো ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু যখন কম্পিটিশন এসে গেছে সেটা ভালো থাকবে না। এগুলো তো টাইমলি অফলোড করা উচিত ছিল, মানুষ তো কিনতে রাজি ছিল, যিনি মেজরিটি নিয়ে তাকে বসাই দেন ওইখানে। এখন সরকারি যদি আমলা দিয়া অথবা সরকারি ইঞ্জিনিয়ার দিয়া আপনি যদি এই সমস্ত ইন্ডাস্ট্রি চালাতে চান, এটা হবে না রে ভাই। আব্দুল হক, ক্লোজিং রিমার্কস। ক্লোজিং হচ্ছে চেঞ্জ অর ডাই, পরিবর্তন অথবা মরণ। এই চেঞ্জ করতে হবে, কন্টিনিউয়াসলি চেঞ্জগুলো হতে হবে। এই চেঞ্জের জন্যই কিন্তু এত তরুণরা প্রাণ দিয়েছে। এবং আমি মনে করি তার এই যে অন্তর্নিহিত ভাষা, অন্তর্নিহিত আকাঙ্ক্ষাটা ছিল মানুষের, সেটা রাজনীতিবিদকে বুঝতে হবে যে তারা কি চেয়েছে। তারা কেবল শূন্যস্থান পূরণ, ওরা পালিয়ে গেছে বলে নতুন জায়গায়, এরকম কিন্তু ব্যাপারটা নয়। অতএব আমার মনে হয় বাংলাদেশের জন্য বারে বারে সুযোগ আসে। 71 সালে এসছে, 90-তে ছিল, 24 সালে আবার হাজারো মানুষের মৃত্যুর পরে যে অবস্থাটা দাঁড়িয়েছে, তাতে এখন কিন্তু আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। এবং এই নতুন পরিবর্তনকে যদি ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের জন্য সমূহ বিপদ হবে। এবং আমরা আশা করি আমাদের রাজনীতিবিদরা এবং জাতীয় মনীষা চিন্তাবিদরা সবাই মিলে বাংলাদেশকে নতুন খাতে নিয়ে যাবে, সে প্রত্যাশা রাখে ইনশাআল্লাহ। আমি ওই যে এটা বলে গেছিলাম, ওই টার্মিনাল হচ্ছে এনসিটি, নিউ মোরিং টার্মিনাল, চিটাগাং পোর্টে, আর হচ্ছে ডিডব্লিউ। হ্যাঁ, তো ওটাতে ওই সরকার এগুচ্ছিল, কিন্তু এখন বাধা এসে গেছে অনেক। আর কিছু যোগ করবেন আপনি? হ্যাঁ, আর কিছু যোগ করবেন আপনি? ওটা দিয়ে দেওয়া উচিত ভাই। এটা আপনার দরকার হচ্ছে বন্দর ইফিসিয়েন্সি না। আরে ওইখানে আপনার কন্ট্রোলে রাখতে হবে, বা সরকারের কন্ট্রোলে। এখানে কি বিদেশিরা আমাদের থেকে নিয়ে যাবে, এটা কোনো কথা হলো? আপনাদের ব্যবসায়ীরা থাকছে যে আমার এখানে তাড়াতাড়ি, ওই বাইরে 15 দিন দাঁড়ায় থাকে জাহাজ, তো তখন 7 দিনে চলে, আবার 7 দিনে চলে আসবে। তো এই ইফিসিয়েন্সি আমার দরকার না? অবশ্যই দরকার। তাহলে শুধু দেখি খালি সরকারি কি জানি দেশের সম্পদ দিয়ে দিচ্ছে। আরে যাদেরকে দেওয়ার কথা ছিল তারা আরো অনেক দেশে তাদের ওই ব্যবসা আছে, তো এগুলো তো বাধা দেওয়া উচিত না। হ্যাঁ, দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং প্রফেসর আবু আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম অর্থনীতি নিয়ে, এবং আমার অতিথিরা বলছিলেন যে নানা রকমের ঝুঁকিতে বাংলাদেশ আছে, সেটা নির্বাচনের আগেও যেমন আছে, নির্বাচনকে ঘিরেও ঝুঁকি আছে, এবং নির্বাচনোত্তর বাংলাদেশ তো অবশ্যই আছে। এক ধরনের স্থবিরতার মধ্যে আছে। এই স্থবিরতাকে জাগিয়ে তুলতে হবে, বিশেষ করে যারা ক্ষমতায় আসবেন, যারাই আসুন না কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের ভোটে। এবং মূল কথা ওনারা যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে অর্থনীতিতে আসলে ফলাফলটা দেখাতে হবে, এবং বিজনেস কমিউনিটির আস্থাটা ফেরত আনতে হবে, এবং এই কাজের প্রক্রিয়ার মধ্যে পরিশ্রমকে, সততাকে এবং মেধাকে গুরুত্ব দিতে হবে। সংকট ওনারা অনেক জায়গায় দেখছেন যে বিনিয়োগ হচ্ছে না, আমাদের এখানে ব্যাংক ইন্টারেস্ট অনেক বেশি, কর্পোরেট ইনকাম ট্যাক্স অনেক বেশি, ডিসপিউট সেটেলমেন্ট নিয়ে কথা বলেছেন, সেটা অনেক বিলম্বে হয়। তো এই জায়গায় ওনারা মানুষের আয় বাড়াবার উপরে মনোযোগ দেওয়ার কথা বলেছেন, যারাই দায়িত্বে আসবে নির্বাচনের পরে দ্রুততার সঙ্গে। তার আগে অবশ্য আমাদের ইলেকট্রাল সিস্টেমটাকে যেন একটা স্থায়ী রূপ দেওয়া যায় সেই বিষয়ে কথা বলেছেন।
প্রশাসনের সংস্কারের কথা বলেছেন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা সর্বত্র সেটার উপর গুরুত্ব দিয়েছেন। পুলিশ, দুর্নীতি দমন, আইনের শাসন, আবাসন, শিক্ষা, জন্মশাসন, এই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেওয়া। পৃথিবী এআই যুগে প্রবেশ করেছে, তার জন্য বাংলাদেশের প্রস্তুতিকে এবং সেটা কীভাবে মোকাবেলা করবে সেই জায়গায় মনোযোগ। গভর্নমেন্টের সাইজ আমরা এখনও দেখছি রাজনৈতিক দলগুলো অঙ্গীকার দিচ্ছে নতুন মন্ত্রণালয় বা নতুন বিভাগ খুলবার ব্যাপারে, এবং অনেকটা আবেগের আশ্রয় হয়েও অনেক সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আবেগ দিয়ে আসলে রাষ্ট্র চালালে আবেগের গুরুত্ব আছে, কিন্তু আবেগে যদি প্রধান প্রবণতা হয়ে ওঠে সেটা দেশের জন্য আসলে খুব শুভ ফল বয়ে আনে না। এই জন্যে ওনারা মনে করেন যে গভর্নমেন্টের সাইজটাকে আসলে অনেক কমিয়ে আনতে হবে। সব মিলিয়ে গভর্নেন্স, সেটা পলিটিক্যাল সেক্টরে বলি, ইকোনমিক সেক্টরে বলি, গভর্নেন্সটাই হচ্ছে মুখ্য বিষয়, এবং সেখানে সাফল্য না আনতে পারলে আসলে কোনো কিছুই আর টেকসই হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।